আজকের এই দিনে তোমাদেরকে সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা এবং তার সাথে এই গোলাপের শুভেচ্ছা। তো আমরা দেরি না করি, আজকে আমরা প্রথম অধ্যায় ক্লাস শুরু করে যাই। আজকে আমরা দেখি, আমরা স্লাইডে কি দেখতে পাই। এখানে হলো পরিস্থিতি, নবম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় হলো প্রথম। শুরু করবো আমরা আজকে। আচ্ছা, তোমরা দুটা চিত্র দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারবে চিত্র দুটা কিসের? আমরা দেখতে পাচ্ছি, দেখি কি কি চিত্র এগুলো। এটা কি লেখা আছে? উদ্ভিদ। এটা লেখা আছে প্রাণী। তবে উদ্ভিদ ও প্রাণী নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? উদ্ভিদ এবং প্রাণী এদেরকে নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? দেখি আমরা কোন শাখায় আলোচনা করব। তাহলে জীববিজ্ঞানের মধ্যে, না? তোমরা ঠিকই বলেছ, আমরা তোমাদের উত্তরটাকে মিলিয়ে দিলাম জীববিজ্ঞান। তাহলে এই পাঠ শেষে আমরা শিখতে পারবো জীববিজ্ঞান কি তা বলতে পারবে তোমরা। জীববিজ্ঞানের শাখাসমূহের নাম বলতে পারবে, ভৌত ফলিত জীববিজ্ঞানের বর্ণনা করতে পারবে, জীবজগতের শ্রেণীবিন্যাস করতে পারবে, জীবজগতের শ্রেণীবিন্যাসের জনকের নাম বলতে পারবে, বৈশিষ্ট্য অনুযায়ী সুপার কিংডম 1, মনেরা রাজ্য ও প্রোটিস্টা রাজ্য শনাক্ত করতে পারবে। তা আমরা দেখি কি লেখা আছে আমাদের স্লাইডে। জীববিজ্ঞান কি? তোমরা কি বলতে পারো জীববিজ্ঞান কি? তাহলে বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় কি? জীববিজ্ঞান। মানে বিজ্ঞানের যে শাখায় কি করা যাবে? জীবের গঠন, জৈবনিক প্রক্রিয়া কি বোঝা যায়? কিভাবে খাদ্য গ্রহণ করতেছে, যদি প্রাণী হয় তার রক্ত কিভাবে সঞ্চালন হচ্ছে, রক্তের মাধ্যমে কিভাবে এই খাদ্য উপাদানগুলো প্রত্যেকটা কোষের মধ্যে পৌঁছে যাচ্ছে, উদ্ভিদরা কিভাবে খাদ্য প্রস্তুত করতেছে, আবার মাটি থেকে উৎপন্ন যে খনিজ পুষ্টিগুলো কিভাবে তারা সরবরাহ করতেছে, এইগুলো, তাই না? সেটাকে বলা হচ্ছে জীববিজ্ঞান। এর ইংরেজিতে কি জানো? বায়োলজি, না? জীববিজ্ঞানের ইংরেজি নাম কি? বায়োলজি। তোমরা সবাই জানো হোয়াট ইজ বায়োলজি। আমরা দেখি বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ। বায়োলজি শব্দটি দুটা গ্রিক শব্দ, একটা বায়োস আর একটা লোগোস, এর সমন্বয়ে গঠিত হয়েছে। বায়োস মানে কি? জীবন, আর লোগোস মানে হলো জ্ঞান। তাহলে বায়োলজি মনে হবে কি? জীবন সম্পর্কে জ্ঞান। তাহলে আমরা দেখবো কি জীবের জীবন পাঠ। জীবনের পাঠ বলতে আমরা কি বুঝাবো? যে জীবনের সম্পর্কে যে জ্ঞান অর্জন করবো সেটাকে বলে আমরা কিন্তু জীবন পাঠ। এখানে কিসের চিত্র দেখা যাচ্ছে? একজন বিজ্ঞানী, এর নাম হলো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, খ্রিস্টপূর্ব 384 থেকে 322 অব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এটাকে বলা হচ্ছে কি? জীববিজ্ঞানের জনক। তোমরা চিত্রটা মনে রাখবে। জীববিজ্ঞানের প্রধানত দুটা শাখায় ভাগ করা হয়েছে। একটা হলো ফলিত বা মৌলিক জীববিজ্ঞান, একটা ভৌত জীববিজ্ঞান বা ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আর একটাকে বলা হচ্ছে কি? ভৌত জীববিজ্ঞান। ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আর একটাকে বলা হচ্ছে কি? ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞান আর ভৌত জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তত্ত্বীয় জীববিজ্ঞানের যে শাখায় কি বিষয় আলোচনা করবো আমরা? তত্ত্ব। জীবন কাকে বলে, জীবন কিভাবে চলে, জীব কিভাবে খাদ্য গ্রহণ করে, এটাকে বলা হচ্ছে তার তত্ত্ব। এখন ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আমরা দেখি, ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, প্রথমে কি আছে? অঙ্গ সংস্থান।
অঙ্গ সংস্থান বলতে আমরা কি বুঝবো? জীব বলতে আমরা বুঝবো কি, যদি উদ্ভিদ হয় তার ডালপালা দেখবো, পাতা আছে কিনা, তার ফুল ফল, এগুলো সবই হলো উদ্ভিদের জীবটার বা উদ্ভিদটার অঙ্গ। যদি মানুষ হয়, হাত পা চোখ কান নাক এগুলোকে কি বলা হচ্ছে? ওই প্রাণীটার অঙ্গ। তাহলে অঙ্গ সম্পর্কে যে বিদ্যা আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে কি? অঙ্গ সংস্থান বিদ্যা বা অঙ্গ সংস্থান। শ্রেণীবিন্যাস বিদ্যা কি? দেখো, আমরা যদি প্রাণী হয়, প্রাণীকে তাদের মেরুদণ্ডের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 2 ভাগে না? একটা হলো মেরুদণ্ডী প্রাণী আর একটা হলো অমেরুদণ্ডী প্রাণী। এইভাবে আমরা একটা প্রাণী দেখে বুঝতে পারবো সে তার মেরুদণ্ড আছে কি নাই। সেই হিসাবে যে এই প্রাণীগুলো বিভক্ত করা হয়েছে সেটাকে বলা হচ্ছে তার প্রাণীর শ্রেণীবিন্যাস। উদ্ভিদের ক্ষেত্রে আবার কি দেখা যাবে? সব উদ্ভিদে কি ফুল হয়? হয় না। যে সমস্ত উদ্ভিদের ফুল হয় সেগুলোকে আমরা বলি কি? সপুষ্পক উদ্ভিদ। আর যে সমস্ত উদ্ভিদের ফুল হয় না সেটাকে বলি আমরা অপুষ্পক উদ্ভিদ। এইভাবে আমরা একটা উদ্ভিদ যদি দেখি, উদ্ভিদটার গঠন সম্পর্কে জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে উদ্ভিদটার ফুল হয় কিনা। এইভাবে উদ্ভিদের বা জীবের কি করা হচ্ছে? শ্রেণীবিন্যাস করা হচ্ছে। শারীরবিদ্যা। শারীরবিদ্যাটা কি হবে? একটা উদ্ভিদ যদি আমরা বলি, তাহলে উদ্ভিদটা ছোট হতে পারে, বড় হতে পারে। আবার সেটা যদি আনুবীক্ষণিকও হতে পারে, আবার দৃশ্যমানও হতে পারে। যদি আমরা প্রাণী বলি, একটা মানুষের কথাই বলি, মানুষের কথা বললে আমাদের একটা মানুষের চেহারা চোখে ভেসে উঠবে। যেমন মানুষের 2টা হাত থাকে, 2টা পা থাকে, চোখ মুখ নাক এগুলো আছে। তাহলে উদ্ভিদের বা জীবের কি করা হচ্ছে? শরীর নিয়ে, আকার আকৃতিগত শরীর নিয়ে যে বিদ্যা আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? শরীরবিদ্যা বা শারীরবিদ্যা। হিস্টোলজি। হিস্টোলজি কি? জীবের প্রত্যেকটা অঙ্গই কি দ্বারা গঠিত? হিস্টোলজি অর্থ কি? টিস্যু, যেটাকে আমরা বলি। প্রত্যেকটা অঙ্গ কি দ্বারা গঠিত? টিস্যু দ্বারা গঠিত। এক একটা অঙ্গের টিস্যুর গঠন কিন্তু হবে এক এক রকম। এক একটা অঙ্গের টিস্যুর গঠন কেমন হবে? এক এক রকম। তাহলে যে বিদ্যায় জীবের টিস্যু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে হিস্টোলজি। ভ্রূণ বিদ্যা। এই ভ্রূণ থেকেই তো সব জীবের উৎপত্তি। ভ্রূণের গঠনটা কেমন হবে, আকারটা কেমন হবে, ভ্রূণটা পুষ্টি কীভাবে পাবে, সেগুলোর উপরে ভিত্তি করে যে বিদ্যা আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে ভ্রূণ বিদ্যা। তারপরে কি আছে? কোষ বিদ্যা। যে বিদ্যায় জীবের কোষ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে সেটাকে বলা হবে কোষ বিদ্যা। বংশগতি বিদ্যা। গতিবিদ্যাকে এই যে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো তার সন্তান সন্ততিতে কিভাবে স্থানান্তরিত হচ্ছে এই বিষয়ে যে বিদ্যা আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে তার বংশগতি বিদ্যা। তারপরে কি হচ্ছে? বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা কি? বিজ্ঞানী ডারউইন ব্যাখ্যা করেছিলেন যে আজকের মানুষের পূর্বপুরুষ ছিল কি? বানর জাতীয় কোনো প্রাণী। সেই বানর জাতীয় কোনো প্রাণী থেকে রূপান্তরিত হতে হতে আজকের এই মানুষে পরিণত হয়েছে। এরকম অনেক জীব থেকে রূপান্তরিত হয়ে নতুন এক জীবের সৃষ্টি হয়েছে। তারপরে কি? বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বলতে আমরা কি বুঝবো? একটা জীব বসবাস করতে গেলে ওই জীবের সাথে পরিবেশের যে সম্পর্ক, ওই পরিবেশের সম্পর্কের উপর ভিত্তি করে জীবটা কিন্তু বেড়ে ওঠে। জীব এবং পরিবেশের মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে সেই বিদ্যাটাকে আমরা বলি কিনা? বাস্তুবিদ্যা। এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হলো কি? হরমোন বিদ্যা, যেটা আমরা বাংলায় বলি হরমোন বিদ্যা। তো জীবের এই হরমোনের প্রভাবেই কিন্তু একটা জীব বড় হতে পারে, ছোট হতে পারে, স্বাস্থ্যগত দিক দিয়ে স্থূল হতে পারে, শর্ট হতে পারে। আবার এই হরমোনই তো একটা উদ্ভিদের কি করে? ফুল ফল ধারণে সহায়তা করে। যে বিদ্যায় এই কি করা হবে? এই হরমোন সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সেই বিদ্যাটাকে বলা হচ্ছে কি? এন্ডোক্রাইনোলজি। তারপরে দেখা যাচ্ছে জীব ভূগোল। এক এক দেশে, অর্থাৎ আমরা পৃথিবীর এক এক দেশের আবহাওয়া এবং তাদের প্রকৃতি কিন্তু একই রকম হয়ে থাকে। যেমন আমরা জানি উট মরুভূমির বাহন বা জাহাজ বলা হয়, মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে উটকে যদি আমাদের দেশে নিয়ে আসে পোষানো যায়, তার ওই জীবের পরিবেশটা যেরকম দরকার বেড়ে ওঠার জন্য সেই রকম পরিবেশটা আমাদেরকে তৈরি করে দিতে হবে।
পেঙ্গুইন শীত প্রধান দেশ অর্থাৎ তুষারাচ্ছন্ন দেশের প্রাণী, এইটাকে যদি গরমের দেশে নিয়ে যাওয়া হয় তাহলে কী করতে হবে, ওই প্রাণীটাকে বসবাসের জন্য সেরকম উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। তাহলে জীব ভূগোল, জীব ভূগোল বলতে আমরা কী বুঝবো, তুষার অঞ্চলে কী ধরনের জীব বাস করে, মরু অঞ্চলে কী ধরনের জীব বাস করে, নাতিশীতোষ্ণ অঞ্চলে কী ধরনের জীব বাস করে, হ্যাঁ কোন পরিবেশে কী ধরনের জীব বাস করে সেগুলোর উপর বিস্তারিতভাবে যে বিদ্যা আলোচনা করা হবে সেটাকে বলা হবে কি জীব ভূগোল। তো এই সম্পর্কে তোমরা জানলে যে এগুলো কী কী বিজ্ঞান বলা আছে সবগুলোকে একসাথে ভৌত জীব বিজ্ঞান। তাহলে মূল বিষয়গুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে কিনা ভৌত জীববিজ্ঞান। তারপরে কি আছে ফলিত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক জীব বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কি জীবাশ্ম বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীট তত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্য প্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স যেটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, আর এটা কি বলা হলো এটাকে জীবাশ্ম বিজ্ঞান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফলিত জীববিজ্ঞান, তো ভৌত জীববিজ্ঞান থেকে রূপান্তরিত হয়ে যে বিজ্ঞানটা সৃষ্টি হবে সেটাই কিন্তু হবে তার ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কিন্তু অনির্দিষ্ট, প্রতিনিয়ত কিন্তু তৈরি হতে পারে। বর্তমান যুগের যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতেছেন, এর ভ্যারিয়েন্ট কিন্তু একই সময় এক রকম হচ্ছে, এগুলোও কিন্তু একটা ফলিত জীববিজ্ঞানের অংশ। তাহলে ফলিত জীববিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কি করবে, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি, তাদের জিন প্রযুক্তি এগুলো কিন্তু উদ্ভাবন করবে। এটা আমরা দেখতে পাচ্ছি জীব জগতের শ্রেণীবিন্যাস। এই লোকটাকে কি তোমরা চিনো তোমরা? আচ্ছা দেখো তোমাদের উত্তরটা সঠিক হয় কিনা। ইনি হলেন ক্যারোলাস লিনিয়াস। ইনি কি করেছিলেন, জীববিজ্ঞানে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর সময়কাল পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হতো। দুটা ভাগে ভাগ করা হতো, দেখতে পাচ্ছ তোমরা, একটা হলো প্রাণী জগৎ আর একটাকে বলা হচ্ছে উদ্ভিদ জগৎ। দুটা ভাগে ভাগ করা হয়েছিল। এই ছবির লোকটাকে চিনো তোমরা? আর.এইচ. হুইটেকার, এর নাম হলো আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করে। তোমরা জানো কি? হ্যাঁ, দেখি তোমাদের উত্তরটা 5টি রাজ্য। রাজ্যগুলো কি কি? একটাকে বলা আছে মনেরা, একটা প্রোটিস্টা, একটা প্লান্টি, একটা ফানজাই আর একটা হলো অ্যানিমেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মনেরা জগতের, আমরা একটু পরে যাই, এটা ব্যাখ্যাটা একটু পরে আসি। এই ছবির লোকটাকে ছিল তোমরা? ইনি কে? আচ্ছা দেখি তোমাদের উত্তরটা মিলে কিনা। হ্যাঁ, তোমরা কি বলেছো? মার্গুলিস। ইনি হলেন জীববিজ্ঞানী মার্গুলিস। ইনি কি ব্যাখ্যা দিয়েছিলেন? ইনিও কিন্তু সমস্ত জীব জগৎটাকে 5টা শ্রেণীতে ভাগ করেছিলেন। তার মধ্যে প্রথমে বলা হয়েছিল মনেরা, তাই না? মার্গুলিস জীবজগৎকে কিভাবে ভাগ করেছেন দেখো তোমরা। প্রথমে দেওয়া আছে মনেরা, তারপরে উন্নত জীব প্রোটিস্টা, তারপরে দেখা গেছে যে প্লান্টি, তারপরে আরেকটা দেখা গেছে যে ফানজাই, আরেকটা দেখা গেছে কি অ্যানিমেলি। এই 5টা রাজ্যে উনি ভাগ করেছিলেন। এটাকে বলা হচ্ছে, এই জগৎটাকে বলা হচ্ছে কি সুপার কিংডম 1 প্রোক্যারিওট। প্রোক্যারিওটা তো তোমরা জানো, সুপার কিংডম 1 প্রোক্যারিওটা। এই যে মনেরা জগতের রাজ্য হলো মনের। আর সুপার কিংডম ইউক্যারিওটা।
সুপার কিংডম 2, এটাকে বলা হচ্ছে সুপার কিংডম, এটাই হবে 1, সুপার কিংডম 1 ইউক্যারিওটা, আর সুপার কিংডম 2 প্রোক্যারিওটা। এটাকে বলা হচ্ছে আদিকোষী জীব, আর এটাকে হলো প্রকৃতির গত জীব, মানে প্রাককেন্দ্রিক জীব যেটা বলা হচ্ছে। এবার দেখো তোমরা একটা বাড়ির কাজ জানো তোমরা, ব্যাকটেরিয়া ও অ্যামিবা কেন মনেরা ও প্রোটিস্টা রাজ্যে রাখা হয়েছে। মানে ব্যাকটেরিয়া ও অ্যামিবাকে কেন মনেরা ও প্রোটিস্টা রাজ্যে রাখা হয়েছে, উত্তরের সপক্ষে কি করবো তোমরা যুক্তি দ্বারা উপস্থাপন করবে। তাহলে তোমরা অধ্যায়টা আজকে আবার ভালো করে পড়বা বাসায়, এর পরবর্তীতে আমরা আবার দেখবো। তোমাদেরকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তোমরা সবাই সুস্থ থাকবে।